আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে ডে টু ডে লাইফে দুইটা জায়গায় আসলে ভালসালভা ম্যানিউভার অ্যাপ্লাই করে থাকি। একটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। কোনো পেশেন্টে যদি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া থাকে সেটার ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কিন্তু আমরা ভালসালভা ম্যানিউভারই আসলে করি, বা ক্যারোটিড সাইনাস মাসাজ করা হয়। আমরা কিন্তু ফার্স্টেই কিন্তু পেশেন্টকে অ্যাডিনোসিন দিই না। অ্যাডিনোসিন বা ভেরাপামিল এগুলো আমরা কখন দিই? যখন ভালসালভা ম্যানিউভার বা ক্যারোটিড সাইনাস ম্যাসেজ ফেল করছে টু টার্মিনেট এসভিটি, সেই মোমেন্টে আমরা অ্যাডিনোসিন দিই। তাহলে আমাদের কোনো পেশেন্টে এসভিটি থাকলে টার্মিনেট করতে চাইলে একদম ফার্স্ট স্টেপই হচ্ছে আমাদের ক্যারোটিড সাইনাস ম্যাসাজ অথবা ভালসালভা ম্যানিউভার। আরেকটা জায়গাতেও আসলে ভালসালভা ম্যানিউভার করা হয়, সেটা হচ্ছে মিডল এয়ার প্রেশার। মিডল এয়ার প্রেশার এটাকে নর্মাল জায়গায় ব্যাক করতে হলে, যদি এখানে কোনো ইমব্যালেন্স হয়, মিডল এয়ার প্রেশারটাকে নর্মাল জায়গায় ব্যাক করতে চাইলেও আমরা ভালসালভা ম্যানিউভার করতে পারি। বাট মেডিসিনের অ্যাসপেক্টে আসলে এসভিটিটা নিয়েই আসলে আমাদের কনসার্ন থাকে। এখন কথা হচ্ছে ভালসালভা ম্যানিউভার আসলে কিভাবে করা হয়। এটার বেসিক থিওরিটা হচ্ছে একটা ফোর্সড এক্সপাইরেশন করতে হবে বা অ্যাটেম্পট নিতে হবে, কিন্তু শর্ত হচ্ছে সেই সময় গ্লটিসটা ক্লোজড থাকবে। তাহলে একটা ক্লোজড গটিস থাকা অবস্থায় একটা ফোর্সড এক্সপাইরেশনের একটা চেষ্টা করা হয়, এবং সেইটাই হচ্ছে ভালসালভা ম্যানিউভার। যখন একটা ফোর্সড গ্লটিসের এগেনস্ট, একটা মানে ক্লোজড গ্লটিসের এগেনস্টে একটা ফোর্সড এক্সপাইরেশনের অ্যাটেম্পট নেওয়া হয়, সেই মোমেন্টে আমাদের ইন্ট্রাথোরাসিক প্রেশার অনেক বেশি বেড়ে যায়। সো হোয়েন দিস ইজ ডান, সেই মোমেন্টে আমাদের ইন্ট্রাথোরাসিক প্রেশার অনেক বেশি আসলে বেড়ে যায়, এবং সেইটার ইফেক্ট থেকেই আমরা দেখি যে এসভিটি টার্মিনেটেড হয়ে যাচ্ছে বা মিডল এয়ার প্রেশারটা নর্মালাইজ হয়ে যাচ্ছে। এখন কথা হলো যে এই যে ভালসালভা ম্যানিউভার আমরা করি, এটার আসলে বেসিক ফিজিওলজিটা কি, বা এক্স্যাক্টলি এখানে আসলে কি হচ্ছে আমাদের বডির মধ্যে কি হচ্ছে। সো ভালসালভা ম্যানিউভার এখানে আমরা আসলে এটাকে এক্সপ্লেন করার জন্য মোটা দাগে 4-5টা স্টেজের কথা বলি, 5টা স্টেজের কথাই বলতে পারি। সো দেয়ার আর 5 স্টেজেস অফ ভালসালভা ম্যানিউভার। সবার আগে কি হয়? সবার আগে পেশেন্টের ইন্ট্রাথোরাসিক প্রেশার অনেক বেশি বেড়ে যায়। সো দের ইজ ইনক্রিজড ইন্ট্রাথোরাসিক প্রেশার। প্রথমে ইন্ট্রাথোরাসিক প্রেশার অনেক বেশি বেড়ে যায়, এবং যখনই ইন্ট্রাথোরাসিক প্রেশার বেড়ে যায় তখন কি হয়? আমাদের যেই হার্টের এখানে ভেইনাস ড্রেনেজ হচ্ছিল না, সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা একটা ভেইনাস ড্রেনেজ করতেছিল না, এইটা আসলে কমে আসে। তাহলে ভেইনাস ড্রেনেজ যেটা হচ্ছিল সেটা কমে আসে। কেন কমে আসে? বিকজ ইন্ট্রাথোরাসিক প্রেশার যখন বেড়ে যায় সেই মোমেন্টে রাইট অ্যাট্রিয়াল প্রেশারও খুব বেশি বেড়ে যায়, এবং এখানে আলটিমেটলি আমরা দেখি যে এই যে সুপিরিয়র ভেনা কাভা বা ইনফিরিয়র ভেনা কাভা এই ভেইনেও প্রেশারটা আসলে বেড়ে যায়। সো অ্যাট দ্যাট মোমেন্ট এখানে আসলে ভেইনাস ড্রেনেজ যেটা হচ্ছিল, ড্রেনেজটা কমে আসে। তাহলে আমরা এখানে কী দেখছি? আমাদের ভেইনাস প্রেশার এবং রাইট অ্যাট্রিয়াল প্রেশার, এই দুইটা প্রেশারই খুব বেশি বেড়ে যায়, এবং রেজাল্ট্যান্ট ইফেক্ট হচ্ছে ভেইনাস রিটার্ন যেটা সেটা আসলে ফল করে। তাহলে প্রথম স্টেজে ইন্ট্রাথোরাসিক প্রেশার বেড়ে গেল, এবং সেইটার রেজাল্টে সেকেন্ড স্টেজ আমি দেখতেছি ভেনাস প্রেশার, রাইট অ্যাট্রিয়াল প্রেশার বেড়ে গেল এবং ভেনাস রিটার্ন কমে গেল। দেন থার্ড স্টেজে কী হচ্ছে? অলরেডি কিন্তু আমার প্রিলোড কম, তাই না? সো যদি প্রিলোড কমে যায় স্বাভাবিকভাবে আমাদের কার্ডিয়াক আউটপুট ফল করবে, তাই না? আমরা ফিজিওলজিতে যে ফ্র্যাঙ্ক স্টার্লিং মেকানিজম পড়েছিলাম সেই হিসাবে আলটিমেটলি প্রিলোড কমে গেছে, সো আমাদের আলটিমেটলি কার্ডিয়াক আউটপুটও কমে যাবে। এখন এই মোমেন্টের পরে যখন পেশেন্ট ওই প্রেশারটা রিলিজ করে, সে যে এই যে ইন্ট্রাথোরাসিক প্রেশার যে এইভাবে বাড়াইলো, এরপর তো সে তো এই ম্যানিউভারটা তো ছেড়ে দিল। যেই মোমেন্টে সে ওই প্রেশারটা ছেড়ে দিচ্ছে, সেই মোমেন্টে প্রেশারটা যখন রিলিজড হচ্ছে, জাস্ট রিলিজ হওয়ার সময় জাস্ট ওই মোমেন্টে কার্ডিয়াক আউটপুট একটু ফল করে। ওই মোমেন্টে কার্ডিয়াক আউটপুট কেন ফল করতেছে? কারণ হচ্ছে যখন সে হঠাৎ করে ব্লাড প্রেশার যখন সে হঠাৎ করে প্রেশারটা রিলিজ করতেছে, ভালসালভা ম্যানিউভার এখানে যখন এই সাডেনলি এই ইন্ট্রাথোরাসিক প্রেশার অনেক বেশি বাড়ায় দেওয়া হয়েছিল, সেটা যখন সাডেনলি রিলিজ করে দেওয়া হয়, প্রেশারটা রিলিজ করে দেওয়া হয়, সেই মোমেন্টে কিছু হিমোডাইনামিক চেঞ্জেস আছে। কি? তাহলে এক নম্বর হচ্ছে সাডেনলি দেখা যাচ্ছে ইন্ট্রাথোরাসিক প্রেশার কমে যায়। সাডেনলি ইন্ট্রাথোরাসিক প্রেশার
এটা কমে গেল এবং সেই মোমেন্টে দেখা যাচ্ছে আমাদের যে অ্যাওর্টিক রুট বা সেই সাথে আমাদের যে অ্যাসেন্ডিং যে অ্যাওর্টা, এইখানেও দেখা যাচ্ছে যে ওই প্রেশার বেশি থাকা অবস্থায় এটা আসলে কম্প্রেসড হয়ে থাকে। প্রেশারটা সাডেনলি যখন রিলিজ করে দেওয়া হয় তখন র্যাপিডলি এরা এক্সপান্ড করে ফেলে, তারা আসলে এক্সপান্ড করে ফেলে। তাহলে সাডেনলি যখন প্রেশারটা ফল করছে এরা র্যাপিডলি এক্সপান্ড করে ফেলছে। সো আলটিমেটলি হলো কি যে এই যে অ্যাওর্টা এটা যখন এইভাবে এক্সপান্ড করে ফেলে টোটাল এই ভলিউমটা বেড়ে যায়। তাহলে অ্যাওর্টার এখানে ভলিউমটা বেড়ে গেল। সো যখন টেকনিক্যালি এই ভলিউমটা বেড়ে গেল, সো সে আসলে যতটুকু ব্লাড এইখানে অ্যাকচুয়ালি ওই মোমেন্টে ছিল এখন সে তার থেকে বেশি ব্লাড ধারণ ক্ষমতা তৈরি হয়ে গেছে। সো ইফেক্টিভলি এইটার অ্যাওর্টিক কমপ্লায়েন্স ইফেক্ট থেকে আমরা দেখি যে ব্লাড ভলিউম আমাদের যে ইজেকশন যেটা হয় সিস্টেমিক সার্কুলেশনে ওই মোমেন্টে ইজেকশনটা আসলে লাইক একটু কমে আসে। সো তখন আমরা আসলে দেখতেছি যে আলটিমেটলি কার্ডিয়াক আউটপুটটা সাডেনলি একটু কমে আসে। তাহলে এখানে মূল ব্যাপারটা হচ্ছে সাডেনলি যে র্যাপিডলি এটা এক্সপান্ড করে অ্যাওর্টিক ভলিউমটা যেহেতু এখানে বেড়ে যাচ্ছে, সো ইফেক্টিভভাবে তখন সে ব্লাডটাকে পাঠাইতে পারে না। সো ওই মোমেন্টের জন্য আমরা দেখি যে কার্ডিয়াক আউটপুটটা আসলে ফল করতেছে। বাট এই ফল করার পরে সাথে সাথে যেটা হয় আমাদের ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং সেইটা তখনই আবার ভ্যাসোকনস্ট্রিকশন করে ফেলে। রিসেপ্টর মেকানিজম অ্যাক্টিভেটেড হয়ে গেলে সেটা আবার এসে ভ্যাসোকনস্ট্রিকশন করে হার্ট রেটকে বাড়াই দিয়ে আবার কার্ডিয়াক আউটপুটকে সে নর্মাল জায়গায় ব্যাক করাই নিয়ে আসে। বাট দিস ইজ হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, এরপরে আমাদের স্টেজ 5-এ এসে তাহলে আমরা দেখব কার্ডিয়াক আউটপুটটা নর্মাল লেভেলে ব্যাক করতেছে। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন ভালসালভা ম্যানিউভার।